প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি গাইবান্ধার পলাশবাড়িতে একটি হিন্দু মন্দির প্রাঙ্গণে রাম মূর্তি নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছেন। এমন একটি দাবি ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়, কিন্তু পরে দেখা যায় দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধানমন্ত্রী এমন কোনো মন্তব্যই করেননি। এরই মধ্যে উত্তেজনা আরও বাড়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে একটি ভিডিওর অডিও বিকৃত করে অখণ্ড ভারত গঠনের একটি ভুয়া দাবি ছড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, ৭১ টিভির ফটোকার্ড সম্পাদনা করে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে ঘেরাও করার দাবিটিও ব্যাপক বিভ্রান্তি তৈরি করে। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। গাইবান্ধার পলাশবাড়িতে একটি হিন্দু মন্দির প্রাঙ্গণে রাম মূর্তি নির্মাণ বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, এমন একটি দাবি ভারতীয় একটি গণমাধ্যমে প্রচার করা হয়েছে। মুহূর্তেই দাবিটিকে ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। কমেন্ট সেকশন জুড়ে দেখা যায় নানা ধরনের প্রতিক্রিয়া, কিন্তু বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। বাংলাদেশের কোনো মূলধারার গণমাধ্যম, সরকারি সূত্র বা মন্দির কমিটির পক্ষ থেকে এমন কোনো নির্দেশনার তথ্য পাওয়া যায়নি। মূলত রাম মূর্তি নির্মাণকে ঘিরে স্থানীয় পর্যায়ে বিতর্ক সৃষ্টির পর গত ১১ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে মন্দির কর্তৃপক্ষ নিজ উদ্যোগে নির্মাণ কাজ আপাতত স্থগিত রাখার ঘোষণা দেয়। ওদিকে ইসলামী ব্যাংক থেকে লুট করা গ্রাহকদের ২২,০০০ কোটি টাকা ফেরত না দিলে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করা হবে, এমন শিরোনামে ৭১ টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উত্তেজনা তৈরি করে। তবে সঠিক তথ্য হলো ৭১ টিভি এই ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত ৯ জুন প্রকাশিত ইসলামী ব্যাংকের সিআরআর সংকট সংক্রান্ত ৭১ বিজনেসের একটি আসল ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে ভুয়া শিরোনাম বসানো হয়েছে। এছাড়া দাবিটির পক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। আবার সাইপ্রাসে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ৯৮,১৬৩ কোটি টাকা জব্দ করা হয়েছে, এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও দাবিটি সঠিক নয়। মূলত ৮ বিলিয়ন ইউরো অর্থ পাচার তদন্তের প্রেক্ষিতে সাইপ্রাসে তার ও স্ত্রীর মালিকানাধীন একটি দোতলা আবাসিক সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অর্থ জব্দ করা হয়নি। সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিবেদনেও অর্থ জব্দের কোনো তথ্য পাওয়া যায়নি। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। ভারতের সেনাবাহিনীর মেজর জেনারেল সিএসআর অখণ্ড ভারত বিষয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ ভুয়া। যাচাই করে দেখা যায় ভিডিওটি আসল নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার করে এবং ভিন্ন একটি প্রকৃত ভিডিওর অডিও ও বক্তব্য বিকৃতভাবে যুক্ত করা হয়েছে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেকেও নিশ্চিত হয় ভিডিওটি প্রযুক্তিগতভাবে সম্পাদিত। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করে দেখা গেল সামাজিক মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতে কেন্দ্র করেই ধারাবাহিক প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যে জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর হাসরাত আলী। যুক্ত হচ্ছে তার সাথে। ডক্টর হাসরাত আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমেই যে বিষয়টি নিয়ে আসলে আলোচনাটি শুরু করতে চাই, আমরা প্রতিবেদনেই দেখছিলাম একটি মন্তব্য যেটি আসলে করা হয়নি, একটি ভিডিও যেটি আসলে সত্যিকারের নয়, প্রযুক্তিগতভাবে এআই দিয়ে বানানো। এখন এআই প্রযুক্তিগতভাবে যতদূর এগিয়েছে, যে কারণে আমরা এমন অনেক অপতথ্য দেখি যেটি আসলে সত্য না মিথ্যা সেটি আলাদা করা বেশ কঠিন হয়ে পড়ে। প্রযুক্তিগত জায়গা থেকে গুজবের যখন এই পরিস্থিতি, আপনি কি মনে করেন এই জায়গাটা দিয়ে আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতি বা অর্থনীতির জন্য এই পরিস্থিতি কতটুকু চ্যালেঞ্জিং অবস্থা হয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি ৭১ টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতা যারা প্রোগ্রামটি দেখছেন। দেখেন, এটি নিয়ে একাধিকবার বোধহয় আপনার এই টেলিভিশনে কথা আমরা বলছি, আপনারা ফ্যাক্ট চেক করছেন, গুজব, তথ্য, অপতথ্য সেগুলোকে আবিষ্কার করছেন, কিন্তু ক্ষতি যেটি হবার সেটি কিন্তু হচ্ছে। বিশেষ করে ৫ই জুলাইয়ের পরে
আমাদের যে রাজনৈতিক পট পরিবর্তন, দীর্ঘ ফ্যাসিস্ট রেজিমের মূলোৎপাটন, তারপরে ভারত কিন্তু ইচ্ছাকৃতভাবে আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতি, আমাদের মধ্যে রাজনৈতিক সম্প্রীতি বা আমাদের মধ্যে হানাহানি তৈরি করার জন্য বিভিন্ন অপতথ্য, তারপরে এআই ব্যবহার করে, মানুষের ভাষা ব্যবহার করে, বিকৃত তথ্য করে আমাদের সামাজিক সম্প্রীতি নষ্ট করার কিন্তু একটি দীর্ঘমেয়াদী পাঁয়তারা কিন্তু তারপর পরও আমরা দেখেছি। নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, নির্বাচনের সামনে গোটা প্রক্রিয়াটা যেন প্রশ্নবিদ্ধ করা যায়, অনেক রকমের অপতথ্য কিন্তু আমরা দেখেছি। এবং আপনি যে কথাটি বললেন, বিশেষ করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে যেন তারেক রহমান এখন পর্যন্ত সামাজিক সম্প্রীতি নষ্ট হয় এরকম একটি কথা, একটি কাজ এবং একটি কর্মকাণ্ড করেননি। এটি কিন্তু জাতি হিসেবে আমাদেরকে স্বপ্ন দেখায়, আশা দেখায়। আমরা গত 18টি বছর সামাজিক যে সম্প্রীতি বা রাজনৈতিক সংস্কৃতির যে একটি অধপতন দেখেছিলাম, গালাগালি করা, অপতথ্য করা, অপপ্রচার করা, সেখান থেকে কিন্তু আমরা একটা ভালো সাইন দেখতে পাচ্ছি। এরকম একটি সময় আমাদের এআই প্রযুক্তির দরকার আছে, আমাদের প্রযুক্তি দরকার আছে, কিন্তু প্রযুক্তি ব্যবহার করে যেভাবে মিথ্যা তথ্য, অপতথ্য ছড়িয়ে দিয়ে এই যে রাষ্ট্রীয় সংহতি বা সামাজিক সংহতি বা দুটি রাজনৈতিক দলের মধ্যে যে সংহতি, সেগুলো নষ্ট করার জন্য যারা যারা অপতথ্যে লিপ্ত আছে তাদেরকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করা খুব জরুরি। যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আমরা অতীতেও দেখেছি যে একটি অসত্য তথ্য খুব দ্রুত এটি কিন্তু ছড়ায়। দেখেন, আমি একটা কথা বলি, দুর্গন্ধ কিন্তু দ্রুত ছড়ায়, কিন্তু সুগন্ধি কিন্তু ছড়াতে সময় লাগে। অতএব এই দুর্গন্ধ প্রযুক্তি ব্যবহার করে যেন এই কুচক্রী মহলটা করতে না পারে বা পার্শ্ববর্তীদের ভারত করতে না পারে, সেজন্য গত অধিবেশনে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী, বা এই অধিবেশনে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী একটা চমৎকার কথা বলেছেন যে এই প্রযুক্তি ব্যবহার করে যেন মানুষের বিরুদ্ধে অপপ্রচার করা না যায়, সামাজিক বা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা না যায়, তার জন্য আইন প্রণয়ন করতে হবে। আমি মনে করি যে আইন প্রণয়ন করাই যথেষ্ট নয়, বরং আইন যেন নিরপেক্ষ প্রয়োগ করে এই সমস্ত অপতৎপরতাকারীদেরকে দ্রুত বিচার করা যায় সামাজিক শৃঙ্খলার জন্য এবং এই ধরনের অপতথ্য রোধ করার জন্য। দেখেন, শুধু এখানেই কিন্তু নয়, আপনি যদি ব্যক্তি চরিত্রের কথা বলেন, আপনি কাউকে পছন্দ হলো না, আপনি ফেসবুক ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট করে, ইদানিং তো আমরা বট অ্যাকাউন্টের কথা শুনি, যে বট অ্যাকাউন্ট গুলো একেবারে সম্মিলিতভাবে কোনো একজন ব্যক্তিকে টার্গেট করে অপপ্রচার করে, তার সামাজিক এবং পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য তারা কাজ করে, এদেরকেও চিহ্নিত করা উচিত। আপনি ঠিকই বলেছেন, ডক্টর হযরত আলী, আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমি আরেকটি জায়গায় একটু আসতে চাই। আমরা যেহেতু আইনের কথা বলছি, কোনো একটি ভুয়া তথ্য যদি ছড়ায়, সেটি যাচাই বাছাই হবে, বিভিন্ন প্রক্রিয়া আছে, তারপরে যে এর পেছনে আছে সে তাকে আইনের আওতায় আনা হবে। আমাদের দেশের আইনের প্রক্রিয়ার ব্যাপারে আমরা জানি, তো সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। তার সাথে আমি একটি বিষয় একটু জানতে চাই। ধরুন, আমরা যে প্রতিবেদনটি কিছুক্ষণ আগেই দেখলাম, সেখানে একটি অংশ ছিল যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি গাইবান্ধার পলাশবাড়িতে একটি হিন্দু মন্দির প্রাঙ্গণে রাম মূর্তি নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছেন। এমন একটি ভুয়া তথ্য কিন্তু বেশ আলোচনা সমালোচনা তৈরি করেছে। আমরা যখন এগুলো ফ্যাক্ট চেক করতে যাই, আজ হয়তো সারাদিন যেটি চলছিল, এখন আমরা এটিকে ফ্যাক্ট চেক করলাম, কতগুলো মানুষই বা সেটি জানতে পারলো। আপনি কি মনে করেন দেশের মানুষকে এই ধরনের তথ্য, তারা হয়তো ফেসবুকে খুব সহজেই গুজবগুলো দেখে ফেলছে, কিন্তু ফ্যাক্ট চেকিং, কোনটা সত্য বা মিথ্যা সেটা যাচাই করার কিন্তু তাদের নিজেদের কাছে কোনো জ্ঞান বা সেই প্রক্রিয়া তাদের জানা নেই। আপনি কি মনে করেন সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে আসলে আরো বেশি জোর দেওয়া উচিত সরকারের? না, এই দায়িত্বটা সরকারকে পালন করতে হবে। আপনারা করছেন, স্বতঃস্ফূর্ত ভাবে করছেন, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমি তো মনে করি সরকারের সেই সক্ষমতা আছে, বা সরকারের যদি সেই সক্ষমতা না থেকে থাকে, সেই সক্ষমতা অর্জন করা খুবই জরুরি। এই যে 2 ঘন্টা 3 ঘন্টা বা 2 দিন বা 3 দিন সময় পেল, এবং একজন যিনি দেশে 17 বছর নির্বাসিত জীবন শেষে দেশে আসার পরে একটি কটূক্তি করলেন না, যারা তাকে তুই তুকারি করে গালি দিল তাদের পর্যন্ত তিনি অ্যাভয়েড করলেন, শুধু একটা সম্প্রীতির বাংলাদেশ তৈরি করার জন্য। তাকে কেন্দ্র করে যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদেরকে তো শুধু চিহ্নিত করার মধ্যেই থাকতে হবে না, আমাদেরকে এই সক্ষমতায় যেতে হবে যে আপনি যে সময়টুকু নিচ্ছেন, আমার রাষ্ট্রযন্ত্র, আমার বিটিআরসি যে বিটিআরসি আছে, আমার আইসিটি মিনিস্ট্রি, তাদেরকে সেই সক্ষমতার জায়গায় যেতে হবে, দ্রুত সক্ষমতার জায়গায় যেতে হবে। আইন যথার্থ নয়, বরং এগুলোকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। আগে প্রতিরোধ, তারপরে প্রতিহত। আগে সাধারণ মানুষকে যদি আমরা সচেতন করতে না পারি, ধরুন এই ধরনের গুজবে কিন্তু মানুষ কিন্তু বিশ্বাস করে ফেলবে, কারণ মানসিক প্রভাব এখন যে পরিমাণ পড়ছে। আমি আপনার সাথে একমত। আপনি গুজবটা যেন ছড়াতে না পারে, আপনি সমূলে যদি বন্ধ করে দেন, আপনি যদি এমন কোনো মেশিনারিজ
করতে পারেন বা এমন কোন প্রযুক্তি আপনাকে সেট করতে পারেন, আমার বিটিআরসি বা আমার যারা নিয়ন্ত্রণকারী সংস্থা আছে এই সমস্ত ভার্চুয়াল যে সাইট গুলো আছে, আপনি সেটা হোয়াটসঅ্যাপ বলেন, টুইটার বলেন বা এক্স হ্যান্ডেল বলেন বা অন্যান্য যেগুলো আছে, ফেসবুক আছে, এগুলা নিয়ন্ত্রণ করা যায় না এমনটা আমি মনে করি না। যে সমস্ত অ্যাকাউন্ট থেকে এগুলো করা হচ্ছে, আমি জানি যে আপনার ফেসবুক কর্তৃপক্ষ অনেক সময় সহযোগিতা করে না, তারা তথ্য চাইলেও তথ্য দেয় না। তাহলে সেটি যদি না দেয় তাহলে নিশ্চয়ই এমন কোনো না কোনো প্রযুক্তি আছে যে প্রযুক্তির মধ্য দিয়ে এগুলা তড়িৎ গতিতে চিহ্নিত করা যায় এবং চিহ্নিত করে এগুলোকে বন্ধ করে দেওয়া যায়। আপনি চাইলেই বন্ধ করতে পারবেন, না পারার কোনো কারণ নাই। আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, দেখেন এই যে ভার্চুয়াল যে জগৎটা, এই ভার্চুয়াল জগৎটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। আমার দেশের যুব সমাজ নষ্ট হয়ে গেল, একেবারে নষ্ট হলো। যে সমস্ত কন্টেন্ট গুলো প্রচার করা হয়, যে সমস্ত কন্টেন্ট গুলো দেখানো হয় এই যে ডলার কামাই করার লোভে, সেগুলো তো আমার সন্তানদেরকে নষ্ট করছে, আমার ছাত্রদেরকে নষ্ট করছে, আমার সমাজকে নষ্ট করছে। আমার পরিবারের স্ত্রী পুত্র এক জায়গায় বসে সেই সমস্ত কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি না। রাষ্ট্র সেখানে নিঃস্ব। রাষ্ট্র নিশ্চয়ই এগুলো নিয়ে ভাববে এবং তড়িৎ ব্যবস্থা নেবে, এবং যেগুলো আমাদের সামাজিক সিস্টেমের সাথে যায় না বা সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতিকে আঘাত করে, এই সমস্ত সাইটগুলো খুঁজে খুঁজে প্রয়োজনে এক্সপার্ট নিয়োগ করে, এক্সপার্টিস তৈরি করে, প্রযুক্তি ব্যবহার করে যেন তাৎক্ষণিকভাবে বন্ধ করা যায়। সেই দিকে আসলে ফেসবুক যেতে হবে। সহযোগিতা করছে না, আমরা যেন হযরত আলী, করতে পারি, আমরা সেই সক্ষমতা জায়গাটুকু আমাদেরকে অর্জন করতে হবে। চমৎকার বলেছেন হযরত আলী। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনা করব, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে। বিরতির পর আবার আপনার কাছে ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হযরত আলী যুক্ত আছেন। ফিরছি তার কাছে। ডক্টর হযরত আলী, আবার একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্যায়ের আয়োজনে। এই পর্যায়ে আমি যে প্রশ্নটি রাখতে চাই সেটি মূলত হচ্ছে আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি এবং যুব সমাজে গুজব এবং অপতথ্য নিয়ে যে মানসিক অবস্থান, সেটা নিয়ে একটু জানতে চাই। একটি দীর্ঘ সময় যাবত আপনি শিক্ষকতার সাথে যুক্ত আছেন, যুব সমাজকে আপনি কাছ থেকে দেখেছেন। আপনি আসলে কি মনে করেন এই সাম্প্রতিক সময়গুলোতে যে ধরনের গুজব, অপতথ্য এবং যে ধরনের বট পরিকল্পিত এসব অপতথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো নিয়ে আসলে তারা কতটুকু আসলে বিভ্রান্ত কি হচ্ছে এসব অপতথ্যে, নাকি তারা ফ্যাক্ট চেক বা সচেতন হতে পারছে? কি বলবেন? না না, এটা একটা তো উল্লেখযোগ্য যুব সমাজ পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে মোটিভেটেডলি তারা এই অপকর্মে লিপ্ত রয়েছে, অন্যদেরকে হেয় করার জন্য, অন্যদেরকে ছোট করার জন্য। কিন্তু এটি কিন্তু হয়েছে মূলত গত 18-19 বছর বা 2 দশকে। আমাদের যে শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার যে একটা অভাব, আমরা দেখেন একসময় রচনা পড়তাম, পিতামাতার কর্তব্য, শিক্ষকের প্রতি দায়িত্ব, মুরব্বীদের প্রতি সম্মান দেখানো, বা আমরা পড়তাম সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালোভাবে চলি, আদেশ করেন যা মোর গুরুজনে। এখন আপনি পাঠ্যপুস্তক যদি পড়েন দেখবেন হাট টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের খাড়া দুইটা সিং। এই যে অবস্থাটা, আপনি শিক্ষার ব্যবস্থার কথা বলেন, নৈতিকতার জায়গায় বলেন, পুঁথি আমরা যে যে বাণীগুলো পড়তাম, শিশু শিক্ষা, শিশু পাঠ যেগুলো পড়তাম, সেগুলো তো আমরা আর শিক্ষা দেই না। যার কারণে একজন যুবক যখন নৈতিক শিক্ষা থেকে বা এই যে আদর্শিক শিক্ষা থেকে যখন দূরে থাকছে, তখন কোনটি করা উচিত কোনটি করা উচিত না এই বোধটুকু তারা লোপ পেয়েছে। এবং গত জুলাই 24-এর পরে আমরা যে সমস্ত যুবকদের মধ্যে বা আমাদের ছাত্র তরুণদের মধ্যে যে ভাষা প্রয়োগের যে একটা অপসংস্কৃতি আমরা দেখলাম, যে টিনের চালে কাউয়া, তারপরে আর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারা ইনসাফ কায়েম করবে, ইসলাম কায়েম করবে, তারা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, অথচ বড়দের প্রতি এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য তারা করছে। বা এমনও হচ্ছে যে দেশে তেলের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাইলো, এটি একজন সরকারের জন্য দায় না, বা একটা রাজনৈতিক দল এখানে দায়বদ্ধতা নাই। কারণ যুদ্ধ লেগেছে, ট্রাম্প একটা উম্মাদ একজন প্রেসিডেন্ট, যিনি ইচ্ছাকৃতভাবে ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসরায়েলের সহযোগিতায় এই আক্রমণটা করলো। হরমুজ প্রণালী বন্ধ হলো, তেলের দাম বিশ্ববাজারে বড় হয়ে গেল। তারেক রহমান সম্পর্কে যে স্লোগানটা ঢাকাই হলো মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে, এটাকে আপনি কি করবেন? এবং এর পেছনের যে মুরব্বীরা যারা আছে, কারণ এই যুবকরা তো কোনো না কোনো মুরব্বীর দ্বারা পরিচালিত, এই ছাত্ররা তো কোনো না কোনো মুরব্বীর দ্বারা সংগঠিত, তারা চুপ থাকছে। কয়েকদিন আগে রাজশাহীতে দেখলাম একটি 11 দলীয় জোটের মিটিং হচ্ছে, সেখানে একজন ছাত্র নেতা তৈরি হয়েছে। এখন আমাদের এই যে মতিঝিল থেকে ইলেকশন করলো, যে কুরুচি ভাষায় কথা বললেন, তো ওখানে যে রাজনৈতিক নেতৃবৃন্দরা আসছিলেন বা ওখানে যে সংসদ সদস্য ছিলেন, ওখানে যে ইনসাফ কায়েমকারী দলের নেতা ছিলেন, তিনি তো তার মাইকটা বন্ধ করতে পারতেন বা মাইক্রোফোনটা বন্ধ করতে পারতেন। অথবা যে সরকারি দলের কোন নেতা যখন বিরোধী দলের কোন নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন, তখন যদি সেই মাইক্রোফোনটা যদি সরকারি দলের সিনিয়র নেতা বন্ধ করে দেন,
তাহলে এই সমস্ত যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। কিন্তু এই যে দলীয় পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা অন্য কোনো পৃষ্ঠপোষকতা এই বেদবদেরকে বা এই সমস্ত অপভাষা প্রয়োগকারীকে যখন উৎসাহিত করে, তখন আমার আপনার এই সমস্ত টক শোতে আক্ষেপ করা ছাড়া, কষ্ট পাওয়া ছাড়া কোনো কারণ থাকে না। অতএব শিক্ষাটা হলো পারিবারিক। আমার পারিবারিক শিক্ষাটা কমে গেছে, মাদক আমাদের যুব সমাজকে খেয়ে ফেলেছে। আজকে বর্ডারে বিজিবি আছে, বিডিআর আছে, অনেক রকম আছে, কিন্তু দেশের মধ্যে কি আমরা মাদক নিয়ন্ত্রণ করতে পেরেছি? আমরা সন্ধ্যার পরে কি আমার সন্তানদেরকে বাড়িতে রাখতে পারছি? এই যে এই জায়গাগুলো আমাদেরকে কাজ করতে হবে এবং আমাদের শিক্ষাঙ্গনগুলোকে মাদক মুক্ত করতে হবে। আমাদের যুব সমাজকে মাদকের কুফল থেকে রক্ষা করতে হবে এবং এটা যদি করতে হয় কর্মমুখী শিক্ষার দিকে যেতে হবে। বর্তমান যে সরকার বিঘোষিত নীতিমালা, যে শিক্ষা উইথ ফান, এই যে শিক্ষা উইথ ফান বা শিক্ষা কর্মের সাথে সম্পর্কিত করা, মানুষকে দক্ষ করা, পাশাপাশি এটাও ঠিক করতে হবে যে প্রযুক্তি আমার দক্ষতা বৃদ্ধি করবে, ফাইন, কিন্তু প্রযুক্তির অপপ্রয়োগ রোধে রাষ্ট্রের সর্বোচ্চ কঠোরতা এখন সময়ের দাবি। এটি যদি আমরা না করি তাহলে দেখা যাবে এই প্রযুক্তির অপপ্রয়োগ বা অপব্যবহার আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, আমাদের ছাত্র সংসদকে ধ্বংস করছে এবং আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে ধ্বংস করছে। এবং আমি রাজনৈতিক দলবিদ্যুৎকে অনুরোধ করব যে দয়া করে আল্লাহর ওয়াস্তে এই যুবকরা আগামী দিনে এই দেশটার নেতৃত্ব দেবে, রাজনীতি করবে, মন্ত্রী হবে, প্রতিষ্ঠানের ভিসি হবে, সবাই করবে। তাদের যদি নৈতিক জায়গা থেকে এতটা দুর্বল তারা যদি হয়, তারা ভাষা প্রয়োগ যদি এতটা গ্রহণযোগ্য হয়, সামাজিকভাবে যদি এতটা অধপতন তালে হয়, সেই যুব সমাজকে দিয়ে আর যাই হোক আমি ভবিষ্যতের বাংলাদেশের কোনো স্বপ্ন দেখতে পারি না। সেই স্বপ্ন আমরা দেখতে চাই, আমরা এমন যুবক চাই, আমরা এমন ছাত্র চাই যারা বড়দেরকে শ্রদ্ধা করবে, দেশকে ভালোবাসবে। হাসনাত আলী, আপনি বেশ কিছু পরামর্শ এবং তথ্য আমাদেরকে দিয়েছেন। আশা করি যথাযথ কর্তৃপক্ষ এ নিয়ে যথাযথ পদক্ষেপ নেবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হাসনাত আলী। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন 71 সাথে।